সকাল হওয়ার সাথে সাথে সমস্ত কালো মেঘ কেটে গিয়ে আকাশ ফেটে ঝকঝকে সূর্য উঠেছে। এখন সকাল 6:30 বাজে। ট্রেন থেকে নেমেই ভাইয়াকে দেখতে পেলাম। ভাইয়াও আমাকে দেখতে পেয়েছে। উদ্বিগ্ন মুখ করে এগিয়ে আসছে আমার কাছে। আমিও ভিড় ঠেলে এক প্রকার দৌড়ে গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। নিজের বলতে পৃথিবীতে একটা মানুষই আছে আমার, যে পৃথিবী উল্টে গেলেও আমাকে নোবডি বলবে না। কাল রাতে আমি কমলাপুর রেল স্টেশনে গিয়ে 11:30টার ট্রেনে উঠেছিলাম। ভোরের দিকে ভাইয়াকে ফোন করে বলেছি আমি চিটাগাং এসেছি, ভাইয়া যেন আমাকে স্টেশনে নিতে আসে। ভাইয়া এসেছে। আমি ভাইকে জড়িয়ে ধরেই বললাম, আমি এখন থেকে তোমার কাছে থাকবো। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে বলল, চল বাসায় গিয়ে কথা বলি। 5 তলা অ্যাপার্টমেন্টের 3য় তলায় 2 রুমের একটা ফ্ল্যাটে ভাইয়া ছাড়া আরও 3টে ছেলে আছে। রিফাত, সাব্বির আর সৈকত ভাইয়ের সাথে পরিচিত হওয়ার পর ভাইয়া আমাকে একটা রুমে নিয়ে আসলো। রুমের মধ্যে আসবাবপত্র তেমন নেই। পুরাতন কম দামি একটা খাট, খাটের পাশে পড়ার টেবিল আর জামা কাপড় রাখার জন্য একটা স্টিলের আলনা। আমি টেবিলে ব্যাগ রেখে বিছানায় বসলাম। ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, ফ্রেশ হয়ে নে, আমি ব্রেকফাস্ট আনছি। ভাইয়ের রুম থেকে চলে যাচ্ছিল। আমি পেছন দিকে ডেকে বললাম, ভাইয়া শোনো। ভাইয়া আমার দিকে ঘুরে বলল, কি? আমি ভ্রুকুচকে বললাম, তুমি এখানে কি করো? ভাইয়া মুচকি হেসে বলল, বলছি আগে ফ্রেশ হয়ে আই। রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম নেই। বাইরের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় বসলাম। ভাইয়া ব্রেকফাস্ট নিয়ে বসে আছে, কলা, ব্রেড আর জ্যাম। আমি একটা ব্রেড নিয়ে খেতে লাগলাম। ভাইয়াও আমার সাথে সাথে খেতে খেতে বলল, ফুপ্পি ভোরে ফোন দিয়ে বললো তোকে পাওয়া যাচ্ছে না, কাহিনী কি? ওদের না জানিয়ে চলে এসেছিস কেন? আর এত রাতে বাসা থেকে বের হওয়ার সাহস কি করে হয় তোর? আমি খাওয়া থামিয়ে বললাম, আসতাম না তো কি করতাম? শ্রাবণ ভাইয়া বাসা থেকে বের করে দিয়েছে আমাকে। শোনো, ওই বাসায় আমি আর কোনোদিন যাব না। হয় তুমি আমাকে নিজের কাছে রাখবে, না হয় কোনো অনাথ আশ্রমে রেখে আসবে বলে দিলাম। ভাইয়াও খাওয়া দাওয়া থামিয়ে ভ্রু কুচকে বলল, কি বলছে শ্রাবণ তোকে? ফুপি জানে কিছু? আমি বললাম, শ্রাবণ ভাইয়া আমাকে একটুও পছন্দ করে না। একটু কিছু হলে মারে আর বকে। কাল বাসা ভর্তি মেহমানের সামনে বলেছে আমি নাকি ওনাদের কেউ না, আই অ্যাম নো বডি। সবাই এই কথা শুনেও চুপ ছিল। ফুপিও কিছু বলেনি। তারপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, শ্রাবণ ভাইয়া তখন আমার রুমে এসে বলেছে ওটা ওনার বাসা, উনি দয়া করে থাকতে দিয়েছেন আমাকে, তাই আমি যেন চুপচাপ থাকি, কোনো আওয়াজ করা যাবে না। তখন আমি বলেছি অনেক দয়া করেছেন, আর করতে হবে না, আমি এখনই চলে যাচ্ছি। তারপর আমি ব্যাগ গুছিয়ে নিয়ে ওনার সামনে দিয়ে চলে এসেছি। উনি ইভেন আমাকে বাস পর্যন্ত এগিয়েও দিয়েছেন। ভাইয়া হালকা রেগে বলল, তাই বলে অত রাতে বেরিয়ে আসবি? কতটা রিস্ক নিয়ে একা একা এসেছিস। যদি কোনো বিপদ হতো, ট্রেনে এত খারাপ লোক থাকে, আইডিয়া আছে তোর? আমাকেও তো একটাবার ফোন করিসনি। আমি মিনমিন করে বললাম, তোমাকে ফোন করলে তুমি সারা রাত টেনশন করতে, তাই করিনি। আর আমি চেয়ারের সিট নিয়েছিলাম। আমার বগিতে সবগুলো ভালো লোক ছিল। আমার পাশে একটা আঙ্কেল আর একটা আপু ছিল, অনেক ভালো ওরা। ভাইয়া রেগে বলল, গাদা তুই একটা। গাদার মাথায় যে বুদ্ধি আছে তোর মাথায় সেটাও নেই। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, আমি তো গাধা নই, তাই আমার মাথায় গাধার মতো বুদ্ধি নেই। ভাইয়া চোখ গরম করে তাকালো আমার দিকে, তারপর একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, ওরা আর কয়টা দিন থাকতে দিলে উপকার হতো। হোয়াটএভার, তোকে আর ওখানে রাখবো না। কাল সকালে বাসে ডাকা যাবে। সেদিন তোকে বাস স্ট্যান্ড থেকে পিক আপ করে নেবে। তুই এখন থেকে ওর কাছে থাকবি, মন দিয়ে পড়াশোনা করবি, ওকে? আমি ভ্রুকুচকে বললাম, শিরিনকে? ভাইয়া মুচকি হেসে বলল, আমার ফ্রেন্ড। আমি কলা খেতে খেতে বললাম, তোমার ফ্রেন্ডের সাথে নয়, আমি তোমার সাথে থাকবো। ভাইয়া কলার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, এখানে কিভাবে থাকবি? দেখছিস না আরও ছেলেপেলেরা আছে। আমি তো এখানে বাইরে যাব, এক্সাম আছে আমার। আরও 4টা এক্সাম দিয়ে তারপর আমি ঢাকা ব্যাক করব। জবের এক্সাম? তুই একা থাকতে পারবি বাসায়? রুমের দরজা ভেতর থেকে লক করে রাখবি, আমি না ডাকা পর্যন্ত খুলবি না।
ওরও এক্সাম দিতে যাবে, তাই সাবধানে থাকা ভালো। একদম রুম থেকে বের হবি না। ভাই আমাকে অনেক বিধি নিষেধ দিয়ে 9:30টার দিকে বাসা থেকে বেরিয়ে গেল। আমি দরজা লক করে বিছানায় শুয়ে ফোনে গেমস খেলতে লাগলাম। নোভাটিতে সব নাম্বার ব্ল্যাক লিস্টে করে রেখেছি, তাই কারোর সাথেই যোগাযোগ নেই আমার। সারা রাত জার্নি করে আমি খুব টায়ার্ড ছিলাম, সেজন্য গেমস খেলতে খেলতেই ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভেঙেছে দুপুর 2টোয়। এমনি এমনি নয়, ভাঙানো হয়েছে। ভাইয়া ফিরে এসেছে আর দরজায় ধাক্কা দিয়ে জোরে জোরে আমাকে ডাকছে। আমি উঠে ঘুমে ঢুলতে ঢুলতে দরজা খুলে আবার এসে বিছানায় চিটপটাং হয়ে শুয়ে পড়লাম। ভাই আমাকে তাড়া দিয়ে বলল, জুই, উঠে পড়, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, এখনই ঢাকা যেতে হবে তোকে। আমি বিরক্ত হয়ে পাশ ফিরে শুয়ে বিড়বিড় করে বললাম, না যাব না। উঠে পড়, শ্রাবণ নিতে এসেছে তোকে। আমি ঘুমোতেই বললাম, বালের শ্রাবণ, যাব না আমি ওই বচ্চাদের সাথে। ভাই আর কিছু বলল না। আমি কাঁথাটা গলা পর্যন্ত টেনে হাত পা এলোমেলোভাবে ছড়িয়ে দিতেই কেউ আমার কাঁথা কেড়ে নিল। চোখ মুখ কুচকে তাকাতেই দেখি শ্রাবণ ভ্রু কুচকে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার ক্লান্ত চোখ মুখ দেখে মনে হচ্ছে গত রাতে কাল বৈশাখী ঝড় গিয়েছে ওনার উপর দিয়ে। সাদা টি শার্ট আর নীল প্যান্ট পরে আছেন উনি, যেটা আমার সাথে মিলে গিয়েছে। তবে আমি টি শার্ট নয়, অফ হোয়াইট কুর্তি পরে আছি। যদিও এটা বসন্তকাল নয়, তারপরও ওনার শরীর থেকে বিদেশি পারফিউমের গন্ধ নাকে আসায় মনে হচ্ছে বসন্ত বাতাসে হৃদয়টা দোল খাচ্ছে। কেমন যেন অগোছালো লাগছে নিজেকে। আমি আবুল মার্কা হেসে বললাম, তুমি এসেছো, বসো বসো। বলতে বলতে আমি শোয়া থেকে উঠে বসলাম। শ্রাবণ ব্যস্ত হয়ে বললেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, এখনই ঢাকায় ব্যাক করবো আমরা। আমি নিজের কোকড়া চুলগুলো হাত দিয়ে খোপা করার চেষ্টা করে বললাম, কেন? তুমি তো আমাকে বাসা থেকে বের করে দিয়েছো, আমি আর যাবো না তোমাদের বাসায়। শ্রাবণ টেবিল থেকে আমার ব্যাগটা নিয়ে রাগী মেজাজের সাথে বললেন, থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেবো টাফার। রেডি হয়ে নিচে আই, কুইক। উনি তাড়াহুড়ো করে নিচে চলে গেলেন। আমি এখন কি দিয়ে রেডি হব শুনি? ব্যাগটাই তো নিয়ে গেলেন উনি। নিজে টাফার হয়ে আবার আমাকে টাফার বলে। আমি গোমরা মুখ করে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া বুকে হাত গুজে বিছানার পাশে দাঁড়িয়ে ভ্রু কুচকে শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি হালকা রেগে বললাম, ভাইয়া তুমি কিছু বলছো না কেন? আমি যাব না ওই ধবল রোগীর সাথে। ভাই একটা ছোট্ট শ্বাস ফেলে আমার কাছে এগিয়ে এসে বলল, যেতে হবে, তোর জন্য ফুপি অসুস্থ হয়ে পড়েছে, টেনশন করে হার্টের ব্যথা বেড়েছে। ফুপি ফোন করছিল, শ্রাবণ আর কখনো তোকে মারবেও না, বকবেও না, তুই যা। তৌশিকও কান্না করছে। ঢং, বালির ঢং। আমার সাথে সবাই খালি ঢং করে। বলতে বলতে আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে নিজের ফোন নিয়ে গটগট করে হাঁটা দিলাম। ভাই একটা প্যাকেট হাতে দিয়ে আমার পেছনে পেছনে আসতে আসতে বলল, আর কখনো একা একা বাসা থেকে বের হয়ে আসবি না, ওরা বের করে দিলেও আমাকে ফোন করবি, আমি গিয়ে নিয়ে আসবো। আজকের মতো পাকনামি করলে কিন্তু ননস্টপ থাপ্পড় খাবি আমার হাতে। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে বললাম, অত কিছু জানি না আমি, তুমি ঢাকায় ফিরে আমাকে ওই বাসা থেকে নিয়ে যাবে। ঠিক আছে, ওখানে গিয়ে একটু ভদ্র আর শান্ত শিষ্ট হয়ে থাকবি। বড় হচ্ছিস না, এখনো ছোটদের মতো দুষ্টুমি করলে তো সবাই বকবেই। আমি একটুও দুষ্টুমি করি না। সারাদিন কলেজে কোচিংয়ে থাকি আর রাতে রুমে থেকে পড়াশোনা করে ঘুমিয়ে যাই। হুম, পড়াশোনা করে দুনিয়া উল্টে ফেলেছিস একদম। যেমন খুশি পড়, কিন্তু এসএসসিতে গোল্ডেন A+ না পেলে এত টাকা খরচ করে আর পড়াবো না তোকে, অন্য বাসায় জের কাজে লাগিয়ে দেব। আমি সিঁড়িতে থমকে দাঁড়িয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আর যদি গোল্ডেন প্লাস পাই তো? ভাইয়া মুচকি হেসে বলল, তো আর কি, ল্যাপটপ চেয়েছিলি না, নিউ ল্যাপটপ কিনে দেব। আমি এক্সাইটেড হয়ে বললাম, সত্যি? সত্যি, দাঁড়াস না, চল। আমি খুশিতে লাফাতে লাফাতে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি শ্রাবণ একটা ট্যাক্সিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের দেখে গাড়ির দরজা খুলে ফ্রন্ট সিটে বসলেন। ভাইয়া আমাকে গাড়ির পেছনের সিটে তুলে দিয়ে বলল, ভালো করে পড়াশোনা করবি, রেজাল্ট ভালো হওয়া চাই, বড় ড্রিম হলে পড়তেও হবে বেশি বেশি। আমি ব্যস্ত কণ্ঠে বললাম, ঠিক আছে, টাটা, সি ইউ। ভাইয়া মুচকি হেসে হাতে থাকা প্যাকেটটা আমাকে দিয়ে গাড়ির কাছ থেকে সরে গেল। ড্রাইভারও গাড়ি স্টার্ট দিল।
আমি জানালা দিয়ে মুখ বের করে ভাইয়ের দিকে কয়েকটা ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে ঠিক হয়ে বসলাম। তারপর ভাইয়ের দেওয়া প্যাকেটটা খুলে দেখি বিরিয়ানি। উফ, কী যে সুন্দর স্মেল! ক্ষুধাটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। আমি নড়ে চড়ে বসে শ্রাবণের দিকে তাকালাম। উনি ফ্রন্ট সিটে হেলান দিয়ে বসে সামনের দিকে তাকিয়ে আছেন। আমি গলা ছেড়ে বললাম, এই শ্রাবণ ভাইয়া। উনি কোনো সাড়া দিলেন না। আমি এবার আগের চেয়েও জোরে বললাম, এই শ্রাবণ ভাইয়া, বিরিয়ানি খাবে? এবারও উনি কোনো সাড়া দিলেন না। আমি ঠোঁট উল্টে লুকিং গ্লাসে তাকালাম। ড্রাইভারকে দেখা যাচ্ছে। পাশে এত সুন্দর নায়ক মার্কা একটা ছেলে থাকতে আমি এই টাকলা ড্রাইভারকে দেখতে চাই না। তাই সামনের সিটে ঝুঁকে লুকিং গ্লাসটা শ্রাবণের দিকে ঘুরিয়ে দিলাম। গ্লাসে ওনার সাথে চোখাচোখি হতেই আমি মুচকি এসে বললাম, পেছনে আসো, একসাথে বিরিয়ানি খাবো। দুপুরে কী খেয়েছো তুমি? এবারও উনি কিছু না বলে জানালা দিয়ে বাইরে তাকালেন। আমি মুখ ফুলে একা একা খেতে লাগলাম। বিরক্ত লাগছে। শ্রাবণ কথা বলছেন না কেন আমার সাথে? কি হয়েছে? রাগ করেছেন কি? কোনো ব্যাপার না, কারো রাগ ভাঙাতে আমার 2 মিনিট টাইমও লাগে না। আমি খেতে খেতে বললাম, শ্রাবণ ভাইয়া জানো, আমি কৌতুক বলে সবাইকে হাসাতে পারি। আমার কৌতুক শুনবে তুমি? উনি রাগী চোখে লুকিং গ্লাসে তাকালেন। আমি ইনোসেন্ট মুখ করে বললাম, এভাবে তাকাচ্ছ কেন? কৌতুক বলিনি তো। শুনতে না চাইলে বলবো না, তবে খেতে চাইলে খেতে পারো। আসো একসাথে খাই। উনি এবারও কিছু না বলে অন্যদিকে তাকালেন। আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে উসখুস করতে লাগলাম। আসলে হয়েছে কি, যখন আমার কথা বলতে ইচ্ছে করে তখন কথা না বললে আমার পেটের মধ্যে কথাগুলো কিলবিল করে। আমি স্থির হয়ে বসে থাকতে পারি না। এখন আমার পেটের মধ্যে কথা কিলবিল করছে, চুপ করে থাকতেই পারছি না। তাই খাওয়া থামিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বললাম, জানো, আজকে আমাদের কলেজে ফাংশন ছিল। আমি 2টা রবীন্দ্রসঙ্গীত দিতে চেয়েছিলাম, কিন্তু দেয়াই হলো না। কাল তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে। তাই যদি তুমি আমাকে বাসা থেকে বের না করে দিতে তাহলে আমি ঠিকই কলেজে যেতাম। আমি কখনো কলেজ মিস করি না। ঝড় বৃষ্টি হলেও কলেজে যাই। কিন্তু ফিজিক্স আর ম্যাথ ক্লাস করতে আমার একটুও ভালো লাগে না। হেমারও ভালো লাগে না। তাই ক্লাসের সময় আমরা ব্যাক বেঞ্চে বসে কলম খেলি, চোর পুলিশ খেলি। জানো, হেমা আমার বেস্ট ফ্রেন্ড। আমরা দুজনেই ব্যাক বেঞ্চার। ও অনেক সুন্দর, তোমার গার্লফ্রেন্ডের মতো ফর্সা আর ভ্রুও প্লাগ করে। আচ্ছা শ্রাবণ ভাইয়া, তোমার কয়টা গার্লফ্রেন্ড আছে বলো তো? শ্রাবণ লুকিং গ্লাসে তাকিয়ে আমাকে ধমক দিয়ে বললেন, শাট আপ, আর একটা বাজে কথা বলে এক থাপ্পড়ে মুখ ভেঙে দেবো তোর। আমি ভ্রু কুচকে বললাম, আমি আবার কি বাজে কথা বললাম? কয়টা গার্লফ্রেন্ড আছে জাস্ট সেটাই তো জানতে চেয়েছি। এটা বাজা কথা হলো নাকি? আমাকে কি কিছু জিজ্ঞেস করলে আমি বলে দিই আমার 2টা বয়ফ্রেন্ড আছে, রকি আর সিজন ভাইয়া। শ্রাবণ ভ্রু কুচকে বললেন, সিজন মানে ওয়াজেদ আঙ্কেলের ছেলে? ও তোর বয়ফ্রেন্ড? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ, সিজন ভাইয়া বলেছে সে আমাকে বিয়ে করবে, কিন্তু তালহা ভাইয়া এখন আমাকে বিয়ে দিবে না। ভাইয়া বলেছে, তুই তো অনেক ছোট, এত ছোটতে কেউ বিয়ে করে না। আমি যেহেতু বড়, তাই আমি আগে বিয়ে করব। তারপর বাসায় তোর নতুন ভাবি আসবে, তুই তোর ভাবির সাথে অনেক মজা করবি। কয়দিন পর বাবুও চলে আসবে, তখন বাবুর সাথে খেলবি। এখনই যদি তোকে বিয়ে দিয়ে দিই তাহলে আমার বাবুর সাথে কে খেলবে বল? তার চেয়েও বড় কথা, আমার বাবুকে তোর বিয়ে খাওয়াবি না? বাবু বড় হয়ে যদি শোনে সে তার একমাত্র ফুপির বিয়ে খায়নি, তাহলে বাবু রাগ করবে না? অনেক রাগ করবে। তাই বরং মন দিয়ে পড়ালেখা কর। বাবু তো তোর কাছে পড়া শিখবে। বাবুর আম্মুটা না দুনিয়ার অশিক্ষিত, কিচ্ছু পড়া পারে না, খালি ঝগড়া করে আমার সাথে। শ্রাবণ এতক্ষণ ঠোঁট টিপে হাসলেও শেষের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বললেন, বাবুর আম্মুটাকে? আমি সিটের উপর পা তুলে বসে বললাম, ভাইয়া তো এখনো বিয়ে করেনি আর বাবুও হয়নি, তাহলে আমি কি করে জানবো? শ্রাবণ ভ্রু কুচকে সামনের দিকে ঘুরে বসলেন। কিছুক্ষণ চুপচাপ থেকে আর চোখে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে বললেন, তুই সিজানকে বিয়ে করবি? আমি মাথা উপর নিচ করলাম, যার অর্থ হ্যাঁ। উনি একবার ড্রাইভারের দিকে তাকালেন, তারপর একটু নড়ে চড়ে বসে আবার গ্লাসের দিকে তাকিয়ে বললেন, তাহলে তুই প্রতিদিন যার জন্য মসজিদে 10 টাকা দান করিস, সেটার কি হবে? আমি ভ্রু কুচকে বললাম, কি হবে? সেটাই তো জিজ্ঞেস করছি, দান টান আর করবি না? আমি আবার খাওয়া শুরু করে বললাম, হ্যাঁ করবো তো। উনি মৃদু হেসে বললেন, পাগলি তুই একটা। আমি ওনাকে মুখ ভেঙচিয়ে খাওয়া মন দিলাম। বিরিয়ানিটা না অনেক টেস্টি হয়েছে। ভাইয়া যেদিন ঢাকা যাবে
আমার জন্য আরেক প্যাকেট নিয়ে যেতে বলবো। পছন্দের খাবার হলে আমি তাড়াতাড়ি খেতে পারি। তাই অল্প সময়ের মধ্যেই সব খেয়ে হাত ধুয়ে আবার বকবক শুরু করলাম। প্রায় 1 ঘন্টা পর এয়ারপোর্টে এসে গাড়ি থামাতেই আমি বড় বড় চোখ করে এয়ারপোর্টের দিকে তাকালাম। শ্রাবণ গাড়ি থেকে নেমে ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে চোখে কালো সানগ্লাস লাগালেন। আমি ব্যাগ নিয়ে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে গাড়ি থেকে নেমে আসলাম। শ্রাবণ আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, চল। উনি আমার সামনে সামনে হাঁটছেন আর আমি ওনার পেছন পেছন হাঁটছি। আমি যেটা ভাবছি যদি সেটাই হয় তাহলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। প্লেনে চড়ার স্বপ্ন আমার সেই ছোট্ট কাল থেকেই। এতদিন শুধু স্বপ্নই দেখে এসেছি, কখনো হাতে দিয়ে ছুঁয়ে দেখতে পারিনি। আজকে প্লেনে উঠবো ভাবতেই উত্তেজনায় আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। এয়ারপোর্টের ভেতরে এসে আমি হাঁ করে চারপাশ দেখতে লাগলাম। জীবনের প্রথমবার এই অবধি এসেছি, দেখবো না তো কী করবো। আমার হাঁটার গতি খুবই স্লো দেখে শ্রাবণ আমার ব্যাগ ধরে ব্যাগ সহ আমাকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছেন। সেদিকে আমার কোনো হুঁশ নেই। আমি চাকচিক্যময় এয়ারপোর্ট দেখছি। চেকিং শেষে আমরা একটা বড় কাচের দরজা পেরিয়ে রানওয়ের কাছে আসলাম। সারি সারি প্লেন দাঁড়িয়ে আছে। আমরা যেই প্লেনে ঢাকা যাব তার নাম হলো নভোযান। আমাদের মতো অনেক যাত্রী নভোযানে গিয়ে উঠেছে আর আমি দৌড়ে গিয়ে প্লেনের সামনে দাঁড়ালাম। এত উঁচু যে আমি হাত দিতে পারছি না। শ্রাবণ আমাকে ডেকে বললেন, জুই, কোথায় যাচ্ছিস? ওদিকে নয়, কাম উইথ মি। আমি কাঁপা কাঁপা হাতে প্লেন স্পর্শ করে চকচকে মুখ নিয়ে শ্রাবণের দিকে তাকালাম। উনি আমার কাছে এসে অনেক কয়েকবার যেতে বললেন আমাকে, কিন্তু আমি যাচ্ছি না দেখে উনি বিরক্ত হয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন আমাকে। কিন্তু আমি তো সেলফি না নিয়ে কিছুতেই যাব না। ওনার থেকে হাত ছাড়িয়ে পকেট থেকে ফোন বের করে বললাম, শ্রাবণ ভাইয়া প্লিজ 1 মিনিট ওয়েট করো, আমি জাস্ট একটা সেলফি দিব। ওনার উত্তরের অপেক্ষা না করে আমি ঘ্যাচ ঘ্যাচ করে প্লেনের সাথে সেলফি তুলতে লাগলাম। শ্রাবণ তাড়া দিয়ে বললেন, সেলফি নিতে হবে না ডাফার, লেট হয়ে যাচ্ছে, ওরা আমাদের রেখে চলে যাবে। আমি খুশিতে হাঁপাতে হাঁপাতে ফোনটা শ্রাবণকে দিয়ে বললাম, পুরো প্লেনের সাথে পিক আসছে না তো, তুমি একটা ভালো পিক তুলে দাও না প্লিজ। বলতে বলতে আমি গিয়ে প্লেনের পাশে দাঁড়িয়ে পোজ দিতে লাগলাম। শ্রাবণ বিরক্ত হয়ে অনেক তাড়াহুড়োর সাথে পিক তুলে দিলেন আমার। তারপর উনি আমার ফোন নিজের পকেটে ঢুকিয়ে চলে যেতে লাগলেন। আমি ওনার পেছন পেছন দৌড় দিয়ে বললাম, আরে আরে যাচ্ছ কোথায়? পিক তোলা হয়নি তো, তোমার সানগ্লাসটা পরে একটা পিক তুলবো, দাও না সানগ্লাসটা। এই প্লিজ শোনো। উনি ছোট্ট একটা সিঁড়ি দিয়ে প্লেনের মধ্যে ঢুকে গেলেন। আমিও ভেতরে আসলাম। সব যাত্রী উঠেছে প্লেনের মধ্যে, সবাই শান্ত হয়ে বসে আছে। শ্রাবণ জানালার ধারে সিটে বসেছেন। আমি ধপধপ করে হেঁটে ওনার সামনে গিয়ে চেঁচিয়ে বললাম, ফোন দাও আমার, লাইভে যাবো আমি। উনি আমাকে ধমক দিয়ে বললেন, শাট আপ, বস এখানে। আমি তো কিছুতেই বসবো না। ফোন নিয়ে ককপিটে গিয়ে পাইলটের পাশে বসে সেলফি তুলব, ফেসবুক লাইভে যাব। কিন্তু শ্রাবণ কিছুতেই আমাকে ফোন দিচ্ছেন না। সব লোক আমাদের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ তো রেগে গিয়েছে। উনি বলছেন আমি নাকি টোকাইদের মতো আচরণ করছি। প্লেন এমন আহামরি কিছুই নয় যে তার সাথে সেলফি নিতে হবে। আমি পিক তোলা নাকি সবার সামনে ওনার প্রেস্টিজ খারাপ হয়ে যাচ্ছে। উনি আমাকে কিছুতেই ফোন দিচ্ছেন না। আমি সিটের পাশে দাঁড়িয়ে রাগী চোখে ওনার দিকে তাকিয়ে আছি। হঠাৎ একটা সবুজ শাড়ি পরা সুন্দরী মেয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে মধুর কণ্ঠে বললেন, এক্সকিউজ মি ম্যাম, প্লিজ টেক ইউর সিট। আমি মেয়েটির দিকে তাকিয়ে চোখ মুখ লাল করে বললাম, বালের সিট, আমি বসবো না এই সিটে, আমি পাইলটের কাছে। আর কিছু বলার আগেই শ্রাবণ আমার হাত টেনে সিটে বসিয়ে দিলেন। আমার জন্য মেয়েটিকে সরিও বললেন। প্রায় সঙ্গে সঙ্গে সবাইকে সিট বেল্ট পরার নির্দেশ দেওয়া হলো। আমি শ্রাবণকে জানালার পাশ থেকে তুলে দিয়ে ওনার সিটে বসলাম আর উনি আমার সিটে বসলেন। সিট বেল্ট বাঁধার একটু পরপরই ফ্লাইট শুরু হলো। উফ, উত্তেজনায় আমার বুক থিপ থিপ করছে। প্লেন যখন ভূমি ত্যাগ করে আকাশে উঠতে লাগলো তখন আমি আর চুপ থাকতে পারলাম না। খুশির টালায় হো হো করে চিল্লাতে লাগলাম। শ্রাবণ আমার নাক মুখ শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, জুই স্টপ, কি হচ্ছেটা কি? মুখটা ছেড়ে দিলে কি করে বলবো কি হচ্ছে? আমি মুখ ছাড়িয়ে নেওয়ার জন্য উঠে পড়ে গেলাম।
কিন্তু ওনার এই লোহার মতো শক্ত হাতের সাথে পেরে উঠছি না। অনেকক্ষণ পর উনি আমার মুখ ছেড়ে দিয়ে শাসিয়ে বললেন, একটা আওয়াজও যদি করছিস না, ধাক্কা মেরে জানালা দিয়ে নিচে ফেলে দেবো। ওনার কথা শুনে আমি জানালার দিকে তাকালাম। সাদা সাদা মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি কাচের জানালা খোলার চেষ্টা করে বললাম, ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না, তুমি শুধু আমাকে জানালাটা খুলে দাও। এটা কিভাবে খুলে? উনি চরম বিরক্ত হয়ে বললেন। উফ গড। তারপর আবার দাঁতে দাঁত চেপে আমার এক হাত চেপে ধরে বললেন, চুপচাপ বসে থাকতে পারছিস না? না, পারছি না। আমি পাইলটের কাছে যাব। কোনো দিক দিয়ে যাওয়া লাগে বলো তো? নিয়ে চলো না, ছবি তুলবো। আমার চেঁচিয়ে বলা কথাগুলো সবাই শুনতে পাচ্ছে। অনেকেই ঘাড় ঘুরিয়ে দেখছেও। আমাদের বিপরীত পাশের সিট থেকে ভদ্রলোক গোছের মাঝ বয়সী একটা লোক বললেন, খুব চঞ্চল মেয়ে। মামুনি, তোমার নাম কি? আমি ওনার কথায় পাত্তা না দিয়ে শ্রাবণকে বললাম, কি হলো, নিয়ে চলো পাইলটের কাছে। শ্রাবণ আমাকে কোনো পাত্তা দিল না। ভদ্রলোককে বললেন, জি আঙ্কেল, ওর নাম জুই। আঙ্কেলটা বললেন, তুমি জুইয়ের কে হও বাবা? শ্রাবণ কিছু বলার আগে আমি ফটফট করে বললাম, আমি বলি আঙ্কেল, এই ধবল রোগী শ্রাবণ ভাইয়াটা আমার ক্রাশ। বড় হয়ে এই সাদা করলাকে বিয়ে করব। জানো, এটা আমার ফুপ্পির ছেলে, 1 নাম্বারের বজ্জাত একটা। কাল রাতে বাসা থেকে বের করে দিয়েছিল আমাকে। এখন শ্রাবণ আবার সর্বশক্তি দিয়ে আমার মুখ চেপে ধরে আঙ্কেলের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললেন, ওর কথা বিশ্বাস করবেন আঙ্কেল, সব সময় দুষ্টুমি করে। আঙ্কেল হাসতে হাসতে বললেন, চমৎকার মেয়ে, একদম আমার নাতনিটার মতো কথা বলে। শ্রাবণ আমার মুখ চেপে ধরে আঙ্কেলের সাথে কথা বলছেন, আর আমি রেগে ওনার হাতের তালুতে কামড়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। এদিকে জেদ চেপে গেছে আমার। কামড়ে আজকে ওনার এই থাপ্পড় মারার কারিগরকে ছিঁড়ে ফেলবো আমি।